আমার কোর্সের নাম আসলে এই কোর্সের নামটা ডিসাইড আমি করছি যে আসলে কোর্সের নামটা হবে এরকম যে আমি মানে রেড হ্যাটের সম্পূর্ণ কোর্সটা আমরা একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে পড়াবো আর কি, যে আমি যদি প্রত্যেক দিন এতটুকু পড়ি তাহলে আমি কোর্সটা কতদিনে শেষ করতে পারবো। তো এই জন্য হচ্ছে এখানে দেখেন কোর্সটার নাম ডিসাইড করছি হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ইন 21 ডেজ। ঠিক আছে, তো 21 ডেজে অর্থাৎ আমরা এই ইয়েটা করব। তো এখানে টোটাল কোর্সের ভিতরে আমি মডিউল সাজাইছি হচ্ছে 21টা। এই হচ্ছে 21 দিনে আমার শেষ হবে, অর্থাৎ প্রত্যেক দিন একটা করে টপিক আপনি যদি কভার করেন এবং আপনি যদি ডেইলি প্র্যাকটিস করেন তাহলে আপনি ইজিলি কোর্সটা ক্যাচ করতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা হবে না। ওকে, এখন আমরা যদি আপনার আমাদের নেটওয়ার্ক প্রফেশনাল নেটওয়ার্ক আর্কিটেকচারের দিকে একটু তাকাই, যে আসলে আমরা যে বিভিন্ন কোর্স করি, তো এই কোর্সগুলো আসলে কোনটা কোন লেভেল এবং কেন আমরা করি, তাই না? এখন দেখেন আমরা সাধারণত যে কাজই করেন, আপনি ডাটা সেন্টারে কাজ করেন, আপনি নেটওয়ার্কে কাজ করেন, আপনি সিস্টেমে কাজ করেন, আমরা সাধারণত 3টা প্ল্যাটফর্ম আমাদের চলে, আমরা 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করি। তো একটাকে আমরা সাধারণত বলি যে সিস্টেম সাপোর্ট বা আইটি সাপোর্ট বা আইটি হেল্প ডেস্ক সাপোর্ট, যেখানে এন্ড ইউজারের বিভিন্ন ধরনের সার্ভিস সাপোর্ট আমরা দিই। লাইক হচ্ছে এইখানে বিভিন্ন ব্রাঞ্চ, হ্যাঁ, ধরেন কি একটা ব্যাংকে চিন্তা করেন, একটা ব্যাংকের এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এরকম ধরেন কি 100টা ব্রাঞ্চ আছে। 100টা ব্রাঞ্চের ভিতর কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে ধরেন 30 থেকে প্রায় 50 জন ইউজার আছে, রাইট? তাহলে এই 30 থেকে 50 জন ইউজারের ধরেন আপনার এখানে কি দিতে পারে, এখানে হচ্ছে নেটওয়ার্ক সাপোর্ট, ঠিক আছে, এখানে লাগতে পারে হচ্ছে অপারেটিং সিস্টেম, এখানে লাগতে পারে ওয়াইফাই, হ্যাঁ, তারপর এখানে লাগতে পারে, তারপর হচ্ছে অ্যান্টিভাইরাস, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ডাটা ব্যাকআপ, হ্যাঁ, ব্যাকআপ, তারপর হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ। তো এরকম বিভিন্ন ধরনের আইটি সাপোর্টগুলো আমাদের লাগে, যেগুলো আমরা সাধারণত আমাদের জবের ফার্স্ট টাইমে আমরা যে কাজগুলো আমরা করি, দেখা গেল যে আমরা প্রথমে একটা গ্রাজুয়েট ছেলে তার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সে একটা আইটি সাপোর্ট বা নেটওয়ার্ক সাপোর্ট বা আইটি হেল্প ডেস্ক সাপোর্ট এরকম জবগুলোতে সে করে। তো এখানে তার হলো এই বেসিক নলেজগুলো হলেই হয়, যেখানে বেসিক হার্ডওয়্যার বা নেটওয়ার্কিং নলেজ হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মোটামুটি নেটওয়ার্কের বা বেসিক এই আইটি সাপোর্টের এক্সপিরিয়েন্স হয়ে গেলে আমরা তখন একটু অ্যাডভান্স চিন্তা করি। তো অ্যাডভান্স চিন্তা করি, তখন আমাদের চিন্তা করি যে আসলে এই ব্রাঞ্চগুলো কিভাবে কানেক্টেড। আমরা তো তখন আমাদের ভিতরে মনে কোশ্চিন জাগে যে আমার এই ব্রাঞ্চ থেকে আমার এই আপনার ধরেন কি চিটাগাং, এই চিটাগাং অফিস থেকে আমাদের সরাসরি খুলনাতে আমরা সাথে সাথে আমরা ডেটা ট্রান্সফার করে দিচ্ছি বা মানি ট্রান্সফার করে দিচ্ছি, তা আসলে কিভাবে সম্ভব? তাহলে নিশ্চয় এই ব্রাঞ্চগুলোর ভিতরে একটা নেটওয়ার্ক আছে, তখন আমাদের এই কোশ্চিনগুলো আমাদের মনে কিন্তু আসে। তো তাহলে আমরা তখন দেখি যে হ্যাঁ, প্রত্যেকটা ব্রাঞ্চে একটা নেটওয়ার্ক আছে। তাহলে নেটওয়ার্কগুলো কিভাবে হয়? তাহলে এই ব্রাঞ্চগুলো কোনো না কোনো ভাবে আমাদের হেড অফিসের সাথে কানেক্টেড, কোনো না কোনো ভাবে। আমরা তখন চিন্তা করি যে অনেক সময় আমরা কাজ করতে গেলে হেড অফিস ডাউন বা আমার ডেটা সেন্টার ডাউন বা মেন লিঙ্ক ডাউন, তাহলে কোনো না কোনো ভাবে আমাদের হেড অফিসের সাথে কানেক্টেড, আমার ব্রাঞ্চগুলো কোনো না ভাবে হেড অফিসের সাথে কানেক্টেড। হ্যাঁ, এখন এই যে হেড অফিসগুলো কানেক্টেড, হ্যাঁ, আমার কোম্পানির এত টাকা নাই যে সরাসরি ডিরেক্টলি আমরা ঢাকা থেকে কেবল টেনে চিটাগাং, ঢাকা থেকে কেবল টেনে খুলনা, ঢাকা থেকে কেবল টেনে বরিশাল, আসলে এত টাকা কেউ ইনভেস্ট করবে না। তাহলে এটা কিভাবে হয়েছে? আমাদের দেশে কিছু নেটওয়ার্ক কোম্পানি আছে বা কিছু আইএসপি বা এনএসপি আছে, বা যেগুলো আমরা অনেক সময় বলি এফটিটিএন, হ্যাঁ, এফটিটিএন। তো এই এফটিটিএন লাইসেন্সধারী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এফটিটিএন নেটওয়ার্ক লাইসেন্সধারী যে সকল কোম্পানি আছে, যেমন ফাইবার অ্যাট হোম আছে বা সামিত আছে, এরকম বিভিন্ন অর্গানাইজেশন আছে। এছাড়া বিভিন্ন টেলকো আছে, বিটিসিএল আছে, হ্যাঁ, আপনার বিভিন্ন আইএসপি আছে। তো তাদের একটা নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক আছে, তো যেখানে তারা ঢাকা থেকে সারা বাংলাদেশে তাদের ইনফ্রাস্ট্রাকচার তারা ডিজাইন করছে।
ঠিক আছে। তো তাদের এই নেটওয়ার্কগুলো অর্থাৎ তাদের একটা ব্যাকবোন আছে, নিজস্ব ব্যাকবোন। কিন্তু এই ব্যাকবোনের ভিতর কিন্তু এখানে কোনো ডেস্কটপ পাবেন না, কোনো সার্ভার পাবেন না, কোনো আপনার ফায়ারওয়াল পাবেন না, কিছুই পাবেন না। কি পাবেন? শুধুমাত্র রাউটিং পাবেন, সুইচিং পাবেন আর ট্রান্সমিশন ডিভাইস পাবেন, লাইক অপটিক্যাল ফাইবারের যে সব ট্রান্সমিশন ডিভাইস, এখানে ফাইবার কেবল, তারপর হচ্ছে আপনার অ্যাম্পলিফায়ার, হ্যাঁ, মার্কস, এই জিনিসগুলো আপনি পাবেন, হ্যাঁ, যেগুলো ট্রান্সমিশনের আমরা এক কথায় বলি, হ্যাঁ, যে আপনার ডেটা ট্রান্সমিশন বা টেলকো ট্রান্সমিশন নেটওয়ার্ক। তাহলে আমরা সাধারণত এই সিসিএনএ বা সিসিএনপি বা সিসিএনপি সার্ভিস প্রোভাইডার এইরকম কিছু ট্রেনিং আছে, হ্যাঁ, বা ভিপিএন বা এমপিএলএস, হ্যাঁ, এরকম কিছু ট্রেনিং আছে যেগুলো আমরা কমপ্লিট করে আমরা এই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনটা আমরা শিখি। আমরা এখানে সিসিএনএ করতেছি, হ্যাঁ, আমরা এখানে মাইক্রোটিক করতেছি, হ্যাঁ, আমরা এখানে জুনিপার করতেছি, তাই না? এরকম বিভিন্ন ধরনের কোর্স আমরা করি। কিসের জন্য? আমাদের এই নেটওয়ার্ক, হ্যাঁ, অর্থাৎ নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ডাটা কানেক্টিভিটির জন্য আর কি, ডাটা ট্রান্সফার কিভাবে, লেয়ার 3 কানেক্টিভিটি, লেয়ার 2 কানেক্টিভিটি, হ্যাঁ। তাহলে আমরা তাহলে এটা বলতে সারা বাংলাদেশ হচ্ছে এভাবে কানেক্টেড। তো যে অফিস আমার ঢাকার বাইরে, ধরেন কি চিটাগাং একটা অফিস আছে, সে যে কোনো কোম্পানি হতে পারে, ব্যাংক হতে পারে, এনজিও হতে পারে, যে কোনো অর্গানাইজেশন আছে। তো একটা কোম্পানি যারা এই সার্ভিসগুলো প্রোভাইড করে, তো তাদের কাছ থেকে একটা কানেক্টিভিটি নিচ্ছে, যে তোমার তো ঢাকায় থেকে কানেক্টিভিটি, তো আমি তোমার কাছ থেকে আমি 5 MB আমি ডেটা নেব, ডেটা কানেক্টিভিটি নেব, হ্যাঁ, 5 Mbps। আবার এইখানে দেখেন আরেকটা কোম্পানির সাথে আছে খুলনা, তাহলে সে চিন্তা করলো আমি খুলনা থেকে তোমার সাথে আমি 5 Mbps নেব, হ্যাঁ। তাহলে কিন্তু তার নিজের টাকায় কিন্তু এখানে টোটাল কানেক্টিভিটি করতে হচ্ছে না। তাহলে প্রত্যেকটা কোম্পানি এরকম তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, যাদের সার্ভিস যাদের সার্ভিস যত ভালো, যাদের নেটওয়ার্ক যত রিলায়েবল, তাহলে সেই কোম্পানি এরকম 5 MB 10 MB ডাটা কানেক্টিভিটি সেই এনটিএন বা আমাদের এই নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে আমরা নিচ্ছি। তো তাহলে আমরা ইজিলি তাদের এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি। আর তাদের নেটওয়ার্ক তো সারা বাংলাদেশে আছে, সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা ব্রাঞ্চ এখানে কানেক্টেড, সুতরাং আমরা একই নেটওয়ার্কে চলে আসতেছি। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে করে আমরা প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। ওকে, এখন আমরা তো সাধারণত যে কোনো কাজ করি, সেটা ব্যাংক বলেন, আমাদের আইটি হেড অফিস বলেন, আইএসপি হেড অফিস বলেন, সব হেড অফিসগুলো আমাদের ঢাকা কেন্দ্রিক, হ্যাঁ। ধরেন কি এটা হলো আমার সেই ঢাকা, যে ঢাকাতে আমাদের প্রত্যেকটা হেডকোয়ার্টারে আমরা কানেক্টেড। একটা ব্যাংক হলে তে ঢাকার সাথে কানেক্টেড, একটা আইএসপি হলে ঢাকার সাথে কানেক্টেড, এরকম একটা এনজিও হলে ঢাকার সাথে কানেক্টেড। যতগুলো ব্রাঞ্চ থাকবে প্রত্যেকটা ব্রাঞ্চই ঢাকার সাথে কানেক্টেড। ওকে, ফাইন। এখন তাহলে ঢাকাতে কানেক্টেড মানে কি? তাদের একটা হেড অফিস থাকবে বা কর্পোরেট অফিস থাকবে, যেখানে আমার যতগুলো ব্রাঞ্চ আছে, ততগুলো ব্রাঞ্চের কানেক্টিভিটি আছে, সবগুলোকে অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়, রাইট? তাদের এরকম র্যাক আছে, তাদের হলো ডেটা সেন্টার আছে, তাদের স্টোরেজ আছে, তার ফায়ারওয়াল আছে, তাদের রিকভারি সেন্টার আছে, হ্যাঁ, তাদের লোড ব্যালেন্সার আছে, তাদের আপনার কি যেন আর্কাইভ, ডাটা আর্কাইভ সিস্টেম আছে, অনেক কিছু হিউজ পরিমাণ আছে, তাই না? এটাকে আমরা বলি হচ্ছে ডেটা সেন্টার। তো ডেটা সেন্টারে বলতে এটা একটা হলো অর্গানাইজেশনে একটা কুলিং এনভায়রনমেন্টের ভিতরে, খুব আপনার নয়েজ ফ্রি এনভায়রনমেন্টের ভিতরে, খুব সিকিউর লোকেশনে এটা আমরা ডিজাইনটা করি, যে যেখানে আমার অর্গানাইজেশনের যত ডিভাইস আমাদের একটা লোকেশনে আমরা লোকেট করব। ঠিক আছে। এখন এটা যদি আপনার কথা একটা ব্যাংক যদি হয়, তাহলে ব্যাংকের সাধারণত ডেটা সেন্টারগুলো সাধারণত মতিঝিল আছে, হ্যাঁ। তো এই মতিঝিলে, তাহলে আপনি যদি ব্যাংকের চিন্তা করেন, তাহলে মতিঝিলের তাদের একটা হেড অফিস আছে। ওই হেড অফিসের ভিতর তাদের ধরেন কি বিভিন্ন র্যাক আছে, তো র্যাকে বিভিন্ন ধরনের সার্ভার, রাউটার, সুইচ, ফায়ারওয়াল, এরকম যত নেটওয়ার্ক ডিভাইস আছে, সমস্ত ডিভাইসগুলো আমাদের কানেক্টেড। তো আমরা নেটওয়ার্কের বিষয়ে এখানে ডিসকাস করব না, কারণ নেটওয়ার্কের ডিজাইনটা সম্পূর্ণ যখন আপনার নেটওয়ার্ক নিয়ে যারা কাজ করে তাদের ব্যাপার। আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি, যে আমরা এখানে শিখবো ডাটা সেন্টার রিলেটেড, অর্থাৎ তো আমরা এখানে আমাদের টার্গেটটা হবে যে নেটওয়ার্ক দিয়ে, তো আসলে আমাদের সার্ভিসটা দিব হলো নেটওয়ার্ক দিয়ে, রাইট? আমি এখান থেকে যে সার্ভিসটা চালাই না কেন, সেটা হলো আমি তো আমাদের ক্লায়েন্টের যে সার্ভিস দেবো, এই যে ক্লায়েন্ট আমার বসে আছে, তো আমরা কি কি সার্ভিস দিতে পারি? আমরা ধরেন তো ক্লায়েন্টের মেন যে সার্ভিসটা ডেইলি না দিলে না, সেটা হলো কি মেল।
2 নম্বর হচ্ছে আমার ক্লায়েন্ট প্লাস আমার সাবস্ক্রাইবার প্লাস আমার ইউজার, আমার দিতে হবে ওয়েব সাপোর্ট, রাইট? আমাদের ফাইল সাপোর্ট দিতে হবে, আমার দিতে হবে আই ব্যাংকিং বা কোর ব্যাংকিং সাপোর্ট দিতে হবে, তাই না? আমার দিতে হবে ফাইল অ্যাক্সেস, আমার দিতে হবে ব্যাকআপ, তাই না? তাহলে আমার এই সকল বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সাপোর্ট আমাকে এই সেন্ট্রাল থেকে দিতে হবে, রাইট? তো এইগুলো আসলে আমরা তো এগুলো রাউটার সুইচে দিতে পারবো না, তাই না? এগুলো আমাকে দিতে হবে বিভিন্ন ধরনের সার্ভার দিয়ে বা সার্ভিস দিয়ে। তাহলে এই আমাদের সার্ভিসগুলো বা অ্যাপ্লিকেশনগুলো রান করার জন্য আমাদের দরকার হলো সেন্ট্রালি বিভিন্ন ধরনের সার্ভার। আর এই সার্ভারগুলোতে রান করা স্পেশাল অপারেটিং সিস্টেম, সেটা হচ্ছে আমরা নর্মালি যেমন ডেস্কটপে ব্যবহার করি উইন্ডোজ 10 বা উইন্ডোজ আপনার 8 বা ম্যাক। আমাদের এই সার্ভারগুলোতে এখানে এই ড্যাকে যে সকল সার্ভারগুলো থাকবে, আমি যে সকল সার্ভারগুলো মেনশন করলাম, এগুলোতে থাকবে বিভিন্ন ধরনের সার্ভার বেজ অপারেটিং সিস্টেম। তো আমরা সাধারণত সার্ভার বেজ অপারেটিং সিস্টেম হিসেবে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি, তো ওয়ার্ল্ড ওয়াইড আমরা সবাই ব্যবহার করে হচ্ছে লিনাক্স সার্ভার, ব্যবহার করি ইউনিক্স সার্ভার, ব্যবহার করবে উইন্ডোজ সার্ভার, হ্যাঁ, ব্যবহার করে উইন্ডোজ সার্ভার। আচ্ছা, তাহলে লিনাক্স সার্ভার, ইউনিক্স সার্ভার, উইন্ডোজ সার্ভার। হ্যাঁ, আমরা লিনাক্সের ভিতর কেউ ব্যবহার করে রেড হ্যাট, কেউ ব্যবহার করে সেন্টোস, কেউ ব্যবহার করে ডেবিয়ান, কেউ ব্যবহার করে উবুন্টু, কেউ ব্যবহার করে সুসি। ইউনিক্সের ভিতর কেউ ব্যবহার করে আপনার সান, হ্যাঁ, মানে সোলারিস, কেউ ব্যবহার করে হচ্ছে আপনার এআইএক্স, হ্যাঁ, তারপর সানের ভিতর আরো আছে হচ্ছে এইচপিইউএক্স, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের সানের সার্ভার আছে। উইন্ডোজ সার্ভার ভিতরে আছে ধরেন উইন্ডোজ 2012 R2 সার্ভার, 2016 সার্ভার, 2008 সার্ভার, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের সার্ভার আছে। ওকে, তো আপনি চাইলে এটা আপনার নেটওয়ার্কে, আপনার নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন, আপনার নেটওয়ার্কের অ্যাপ্লিকেশনের টাইপ বা অ্যাপ্লিকেশনের আপনার রিলায়েবিলিটির উপর ভিত্তি করে যে কি ধরনের সার্ভার আপনার দরকার বা কি ধরনের অ্যাপ্লিকেশনটা আপনার অপারেটিং সিস্টেম উপর ভালো চলবে, তো তার উপর ডিসিশন করে আমরা একটা ডিসিশন নেই যে আসলে আমাদের নেটওয়ার্কে কোন সার্ভার ব্যবহার করব। তো এখানে কথা থাকবে যে আমরা তাহলে এতটুকু সিদ্ধান্তে উপনীত হলাম যে এখানে হলো 3 ধরনের সার্ভার ব্যবহার করতে পারি। একটা হলো হচ্ছে আমাদের উইন্ডোজ সার্ভার, একটা হচ্ছে লিনাক্সের সার্ভার, আর একটা হলো ইউনিক্সের সার্ভার। হ্যাঁ, এখন এখানে কিছু বিষয় চলে আসে যে উইন্ডোজ সার্ভার হচ্ছে যে আমি সব ধরনের ফ্যাসিলিটি উইন্ডোজ সার্ভার থেকে পাবো কিনা, কারণ এখানে কিছু কিছু ইস্যু থাকবে যে আমি কিছু কিছু সার্ভিস আমার উইন্ডোজের চেয়ে লিনাক্সে বা ইউনিক্সে ভালো চলে। আবার আমি লিনাক্সের সার্ভার যদি সবগুলো ব্যবহার করি, এখানে লিনাক্সের সার্ভারেও কিছু লিমিটেশন আছে যে কিছু কিছু সার্ভিস আবার উইন্ডোজে ভালো চলে, ঠিক আছে। আবার যদি আমি ইউনিক্স কিনি, ইউনিক্সে আবার কিছু প্রবলেম আছে, সেটা হলো হার্ডওয়্যার ডিপেন্ডেন্সি, যে আমি ওপেন হার্ডওয়্যার ব্যবহার করতে পারবো না। আমাকে ইউনিক্স কিনতে হলে টোটাল প্যাকেজ কিনতে হবে, অর্থাৎ এখানে এ টু জেড হার্ডওয়্যার একই হইতে হবে, যেমন আপনার এইচপিইউএক্স বা এআইএক্স। তাহলে আমার এখানেও কিছু লিমিটেশন থাকে। আবার আমার অ্যাপ্লিকেশনে একটা প্রবলেম, আমার এমন একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি সেটা হয়তো ইউনিক্স প্ল্যাটফর্মের জন্য না, আমার সেটা উইন্ডোজ বা লিনাক্স প্ল্যাটফর্মে চলে। তাহলে কিন্তু আমাদের এখানে সব ধরনের এনভায়রনমেন্ট থাকতে পারে, যে উইন্ডোজ থাকতে পারে, লিনাক্স থাকতে পারে, ইউনিক্সও থাকতে পারে, রাইট? তো আমরা এখানে উইন্ডোজ নিয়ে কোনো কিছু ডিসকাস করবো না, ওকে, ইউনিক্স নিয়ে কিছু ডিসকাস করবো না, আমরা দেখবো যে আসলে লিনাক্সের কি কি সার্ভার হতে পারে, তাহলে লিনাক্সের কি কি অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, ওকে। এখন আমরা যদি লিনাক্সে আগাই, তো লিনাক্সে কিছু কিছু সার্ভিস হলো ভালো চলে, যেমন হলো আমি বলি যে কিছু কিছু সার্ভিস হচ্ছে লিনাক্সে ভালো চলে। তার ভিতর হচ্ছে যে প্রথমত যে ওয়েব সার্ভিস, হ্যাঁ, 1 নম্বর হলো যে ওয়েব সার্ভিসটা লিনাক্সে ভালো চলে। ওয়ার্ল্ডের বলা যায় 80% সার্ভার হচ্ছে লিনাক্স বেসড। যেমন 2 নম্বর হচ্ছে ডিএনএসটা ভালো চলে, ঠিক আছে। 3 নম্বর হলো হচ্ছে আপনার ডেটাবেসটা ভালো চলে, হ্যাঁ, এটা নির্ভর করে। হ্যাঁ, তাহলে আমাকে চিন্তা করতে হচ্ছে কিছু সার্ভার আমাকে লিনাক্স রাখতে হচ্ছে, তাই না? আবার দেখা গেল কিছু যেমন এডি, আপনার দেখা গেল উইন্ডোজের ভিতরে চলে গেলেন এডি হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি বা আপনার ফাইল সার্ভার হিসেবে আপনার উইন্ডোজ বেটার, ঠিক আছে। আপনার মেল সার্ভার হিসেবে এক্সচেঞ্জের কোনো জুড়ি না, এক্সচেঞ্জ ম্যাক্সিমাম কোম্পানি এক্সচেঞ্জ বা বর্তমানে অফিস তারা অনলাইন অফিস 365 ইউজ করে, তাই না? তো আবার হচ্ছে উইন্ডোজের যেমন প্রিন্টার সার্ভার বা ডিরেক্টরি সার্ভার বা লোকালি যে সকল ছোটখাটো অ্যাপ্লিকেশন অনেক সময় উইন্ডোজ বেস থাকে, তো সেটা হলো উইন্ডোজ প্ল্যাটফর্ম বেশ ভালো চলে। ওকে, তো তাহলে আমরা দেখতেছি যে আমাদের ওয়েব বা ডিএনএস বা ডেটাবেস, তারপর আছে ধরেন কি এফটিপি, হ্যাঁ, তারপর আছে ধরেন হলো আপনার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, হ্যাঁ,
অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আই ব্যাংকিং, এরকম বিভিন্ন ধরনের সার্ভার হয়তো লিনাক্স বেস প্ল্যাটফর্মটাই ভালো চলে। তো আমরা এখন দেখব যে আসলে লিনাক্স বেস প্ল্যাটফর্মে আমরা কোনটা চলে। তা আমরা মার্কেটে সার্ভে করলে বিভিন্ন ধরনের লিনাক্স ডিস্ট্রিবিউশন পাবো। তো তার ভিতরে একটা কোম্পানি যখন লিনাক্সের সাপোর্ট নেবেন, তো ব্যাংকের মতো কোম্পানি বা যাদের টাকার কোনো লিমিট নাই, যারা ধরেন কি টাকা কোনো ইস্যু না বা বাজেট কোনো ইস্যু না, তো তাদের দরকার হলো রিলায়েবল ইনফ্রাস্ট্রাকচার। তো তারা সবসময় শিখবে বা সবসময় আশা করবে যে তাদের অপারেটিং সিস্টেমটা, অর্থাৎ লিনাক্স বেস যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা যেন রিলায়েবল হয়, সেটা থেকে যেন সার্ভিস সাপোর্ট পাওয়া যায়। তো মার্কেটে এরকম বিভিন্ন ধরনের লিনাক্স অপারেটিং সিস্টেম আছে, কথার কথা যেমন উবুন্টু আছে, হ্যাঁ, তো উবুন্টু আছে, তারপর ডেবিয়ান আছে, হ্যাঁ, ডেবিয়ান আছে, তারপর হচ্ছে সেন্টোস আছে, তারপর আছে রেড হ্যাট আছে, হ্যাঁ, এখানে বিভিন্ন সার্ভার আছে, তারপর হচ্ছে সুসি আছে, এরকম বিভিন্ন ধরনের আপনার সার্ভার এডিশন আমাদের আছে, লিনাক্স সার্ভার। এখন এই সার্ভারগুলো এডিশনগুলো দেখতে হবে যে আসলে আমাদের কোন অপারেটিং সিস্টেমটা আমাদের সার্ভিস সাপোর্ট দেয়। তো আপনি মার্কেট সার্ভে করে দেখবো যে দেখা গেল উবুন্টুর এক ফ্যাসিলিটি আছে, ডিবিএনের এক ফ্যাসিলিটি আছে, সেন্টোসের এক ফ্যাসিলিটি আছে, রেড হ্যাটের এক ফ্যাসিলিটি আছে, সুসির এক ধরনের এক ফ্যাসিলিটি আছে। কিন্তু আমার তো দরকার আসলে সার্ভিস সাপোর্ট, যে আমি তো অপারেটিং সিস্টেম কিনলাম বা অপারেটিং সিস্টেম কিনে ব্যবহার করব, অ্যাপ্লিকেশন আমি কিনলাম, তাদের কাছ থেকে আমি সাপোর্ট পাবো কিনা। তাহলে এগুলোর ভিতর দেখবেন যে কিছু কিছু সার্ভিস আছে তারা এন্টারপ্রাইজ গ্রেড সার্ভিস দিয়ে থাকে, তো তার ভিতর রেড হ্যাট একটা, সুসি একটা, এদের কাছ থেকে আপনি এন্টারপ্রাইজ লেভেল সার্ভিস সাপোর্ট পাবেন। এই জন্য আসলে আমরা এখানে অপারেটিং সিস্টেম হিসেবে আমরা কোনটা ডিসাইড করতে যাচ্ছি, আসলে রেড হ্যাট। আর এটা বলে রাখি যে আপনি যদি রেড হ্যাট শিখেন, এমন না যে আমি শুধু লিনাক্স রেড হ্যাট শিখে যে শুধু রেড হ্যাটে কাজ করবেন, এরকম না। আপনি রেড হ্যাট শিখে অন্য যে কোনো ডিস্ট্রিবিউশনে আপনি 80 থেকে 90% কাজ করতে পারবেন। কিন্তু রেড হ্যাট হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে আপনার মানে রিলায়েবল একটা অপারেটিং সিস্টেম, যেটা সার্ভিস সাপোর্ট আছে, ইন্টারন্যাশনালি রেপুটেড ব্র্যান্ড বা ভেন্ডর, যেটার হচ্ছে অ্যাভেলেবল সাপোর্ট আপনি পাবেন, অ্যাভেলেবল রিসোর্স আপনি পাবেন, এবং রেপুটেড যে সার্টিফিকেশন, অর্থাৎ যে আমরা যখন ইন্টারন্যাশনালি ভেন্ডর পরীক্ষা দিই, তো এই ভেন্ডর পরীক্ষার সময় যে সকল আপনার সার্টিফিকেশন, এটা একমাত্র রেড হ্যাটেই আপনি পাবেন। এই জন্য আমাদের কোর্সটা আসলে টোটালটা ফোকাস করা হচ্ছে রেড হ্যাট। ওকে 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 তাহলে আমরা যেহেতু আমাদের এই কোর্সটার আমরা নাম দিয়েছি, আমি বললাম যে রেড হ্যাট RSCS অর্থাৎ রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, এখানে বলতেছে যে এটা কোর্সটা আমরা 21 ডেজে আমরা শেষ করব। তো এখানে 21 ডেজে অর্থাৎ প্রত্যেকটা দিন আমাদের আলাদা আলাদা একটা সেশন থাকবে, অর্থাৎ ডে 1, ডে 2, ডে 3, এভাবে প্রত্যেকটা দিন আমরা আলাদা আলাদা সেশন থাকবে, এবং এক এক দিন আমরা এক একটা টপিক শেষ করে আমরা কোর্স শেষ করব, যাতে আমাদের যদি টার্গেট থাকে যে আমি যদি 21 ডেজ যদি স্টেপ বাই স্টেপ ফলো করি, তাহলে আমি 21 দিনের ভিতর কোর্সটা আমি শেষ করতে পারবো। তাহলে আমরা দেখি 21 ডেজের ভিতরে আমরা কি কি শিখবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে 21 ডেজের এখানে 21 ডেজের শিডিউল আমরা এখানে দেখতে পাচ্ছি যে 21 ডেজের এখানে কি কি আছে। তো প্রথমে দেখেন, প্রথমে আছে হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিনাক্স অপারেটিং সিস্টেম, যেখানে আমরা এই লিনাক্স অপারেটিং সিস্টেম বা অপারেটিং সিস্টেম আর্কিটেকচার বা অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, বা লিনাক্সের হিস্টোরি বা লিনাক্স কোথা থেকে আসছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু দেখবো। হ্যাঁ, অর্থাৎ লিনাক্স অপারেটিং সিস্টেমের আমরা হিস্টোরি রিলেটেড শিখব। আচ্ছা, এরপর আসে হচ্ছে প্রিপেয়ারিং RSCL 8 ইনস্টলেশন এবং ল্যাব সেট আপ, যেখানে আমরা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8 ইনস্টল করার কি কি স্টেপ আছে, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ওকে, এবং ল্যাব সেট আপে ল্যাব এনভায়রনমেন্ট কিভাবে কাজ করে, RSCL 8 ইনস্টলেশন এবং বেসিক কনফিগারেশন, এখানে আমরা ইনস্টল দেখব লিনাক্স কিভাবে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স হিসেবে 8 কিভাবে ইনস্টল করবেন সেটা আমরা দেখব। ওয়ার্কিং উইথ RSCL 8 কমান্ড লাইন ইন্টারফেস। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের লিনাক্সের 95% কাজ করতে হচ্ছে আমাদের CLI মোডে, ঠিক আছে। তো এই CLI মোডে কাজ করতে গেলে আমাদের লিনাক্সের কমান্ড লাইন ইন্টারফেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো এই যেটা আমরা শিখবো হচ্ছে এই আপনার ডে 3 এবং 4, 5 এইগুলোতে লিনাক্স কমান্ড লাইন ইন্টারফেস নিয়ে। হ্যাঁ, তাহলে আমরা কমান্ড লাইন ইন্টারফেসে আমরা কাজ করবো ডিটেলস। এটাও কমান্ড লাইন ইন্টারফেসে বিভিন্ন টুলস, বিভিন্ন টেক্সট প্রসেসিং টুলস, যেখানে ক্যাট, টেল, গ্লেপ, আপনার লেস, আপনার হেড, ইটিসি, হ্যাঁ, এই জিনিসগুলো থাকবে।
আমাদের থাকবে বিভিন্ন টেক্সট এডিটর। উইন্ডোজে যেমন বিভিন্ন টেক্সট এডিটর আছে, যেমন সাবলাইম টেক্সট বা নোটপ্যাড প্লাস প্লাস বা জি এডিটর, হ্যাঁ, তারপর হচ্ছে কপি কাপ, এরকম আমাদের লিনাক্সের টেক্সট এডিটর আছে, যেটা আমরা শিখবো ভিআইএম, আমরা শিখবো ন্যানো, আমরা শিখবো জি এডিট। ডে 7 আমরা শিখবো ইউজার এবং গ্রুপ অ্যাডমিনিস্ট্রেশন এবং পাসওয়ার্ড পলিসিস। লিনাক্স ডে 8-এ শিখবো লিনাক্স ফাইল পারমিশন এবং এসিএল। এটা হচ্ছে ফাইল পারমিশন, ফাইলে রিড রাইট এক্সিকিউট, হ্যাঁ, এই পারমিশন, ইউজার পারমিশন, গ্রুপ পারমিশন, এগুলো দিব। ডে 9-এ আমরা শিখবো লিনাক্সের কম্প্রেশন, অর্থাৎ টার, জিপ, বিজিপ, এক্সেট, অর্থাৎ লিনাক্সের কম্প্রেশন এবং আর্কাইভ কিভাবে করবেন, এই জিনিসগুলো আমরা শিখবো। ডে 10-এ শিখবো হচ্ছে লিনাক্সের বুট ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট এবং সার্ভিস ম্যানেজমেন্ট। অর্থাৎ সিস্টেমে আমরা যেমন উইন্ডোজে সার্ভিস ম্যানেজমেন্টে কাজ করি, সার্ভিস এনাবল, ডিসেবল, রিলোড, পাসওয়ার্ড রিসেট, সিস্টেম ট্রাবল শুট, বুট লোডার, বুট রিইনস্টল করা, এই জিনিসগুলো আমরা শিখবো হচ্ছে ডে 10-এ। এরপর হচ্ছে লিনাক্স ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট। এটা ইন্টারেস্টিং একটা টপিক। এটা হলো আপনার পার্টিশনিং, অর্থাৎ আমরা অ্যাডিশনাল লিনাক্স সেটআপের পরে যদি ইন ফিউচার অ্যাডিশনাল যদি কোনো পার্টিশন দরকার হয়, সেক্ষেত্রে আমরা পার্টিশনগুলো কিভাবে করতে পারি, পার্টিশন ফরম্যাট, ওকে, অ্যাডিশনাল পার্টিশন ক্রিয়েট করা, ভার্চুয়াল ফাইল সিস্টেম, সব পার্টিশন, এই জিনিসগুলো আমরা নিয়ে আলাপ করব। ডে 12-এ আমরা শিখবো হচ্ছে লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট, যেখানে হচ্ছে এই পার্টিশন ম্যানেজমেন্টের পরে কিছু ফ্লেক্সিবল পাওয়ার জন্য, অর্থাৎ ইন ফিউচারে যদি কোনো কারণে আমার পার্টিশনের সাইজ বাড়াইতে বা কমানোর প্রয়োজন হয় বা অ্যাডিশনাল ডিস্ক আমাকে অ্যাড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এলভিএম এর মাধ্যমে এটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটা সাধারণত প্রোডাকশনে বেশি ব্যবহার হয়। এরপর আসেন রেড হ্যাট 8-এর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস, আইপি কনফিগার, ডিএনএস, আপনার গেটওয়ে, রাউট, IPv4 এবং IPv6, আমরা দুইটা প্রোটোকল ব্যবহার করে আমরা শিখব রেড হ্যাটের নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। এখানে বিভিন্ন মেথড বা বিভিন্ন টাইপে আইপি বসানো, আমরা 3টা মেথডে আইপি বসানো শিখব। এরপর ডে আপনার 14-এ থাকবে হচ্ছে প্যাকেজ ম্যানেজমেন্ট, এক কথায় লিনাক্সের সফটওয়্যার। আমরা যেমন উইন্ডোজে সফটওয়্যার ইনস্টল করি, সফটওয়্যার আনইনস্টল করি, তারপর হচ্ছে সফটওয়্যার রিপেয়ার করি, আপডেট করি, হ্যাঁ, কার্নেল আপডেট করি। তো এখানে হচ্ছে এই জিনিসগুলো শিখবো, যে আমরা আরপিএম দেখতে কেমন, বা আরপিএম এর আর্কিটেকচার 32 বিট, 64 বিট, তারপর কিভাবে আরপিএম ইনস্টল করব, আমরা লোকালি করব না ক্লাউড থেকে করব না ইন্টারনেট থেকে করব, হ্যাঁ, পাশাপাশি আমাদের থার্ড পার্টি থেকে যদি কোনো আরপিএম কালেক্ট করতে হয় বা প্যাকেজ কালেক্ট করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখবো হচ্ছে প্যাকেজ ম্যানেজমেন্টে। আচ্ছা, এরপর শিখবো হচ্ছে ভার্চুয়ালাইজেশন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লিনাক্স উইন্ডোজে যেমন বিভিন্ন ধরনের ভার্চুয়ালাইজেশন অ্যাপ্লিকেশন আছে, লাইক আমাদের আছে হচ্ছে হাইপার-ভি, অর্থাৎ মাইক্রোসফটের হাইপার-ভি আছে, আচ্ছা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন আছে, হচ্ছে ওরাকল ভার্চুয়াল বক্স, এরকম লিনাক্সের ভার্চুয়ালাইজেশন আছে, যেটা আমরা এখানে শিখবো হচ্ছে কিমো দিয়ে। হ্যাঁ, কিমো প্লাস কেভিএম। আর আমরা শিখবো হচ্ছে লিনাক্সের ওয়েব ম্যানেজমেন্ট, এটা নতুন আসছে, এটা হলো ওয়েব ম্যানেজমেন্ট। হ্যাঁ, অর্থাৎ লিনাক্সকে আমরা এইচটিটিপির মাধ্যমে ওয়েবসাইট দিয়ে ম্যানেজ করতে পারি, ওয়েব দিয়ে। তাহলে ওয়েবসাইট দিয়ে ম্যানেজ করতে আমরা শিখবো হচ্ছে ককপিট। হ্যাঁ, তাহলে আমরা ডে 15-এ শিখবো হচ্ছে ভার্চুয়ালাইজেশন, সাথে হচ্ছে শিখবো ককপিট, হচ্ছে ওয়েব ম্যানেজমেন্টের জন্য, অর্থাৎ সার্ভারগুলো ওয়েবসাইটের মাধ্যমে ম্যানেজ করা যাবে, অর্থাৎ ফিজিক্যালি আর লাগবে না। ওকে, এরপর আছে হচ্ছে আমাদের ডে 16 আমরা শিখবো হচ্ছে লিনাক্স জব শিডিউলিং, অর্থাৎ ক্রন জব এবং এটি ডেমন, যেখানে আমাদের শিডিউল বেসড, অর্থাৎ সিস্টেমে আপনি যে সকল প্রিডিফাইন্ড শিডিউল সেট করতে চান, যে পার্টিকুলার একটা টাইমে, নির্দিষ্ট একটা টাইমে সিস্টেম কর্তৃক কিছু টাস্ক আপনি অ্যাসাইন করতে চান, সেটা রাত 12টায় হতে পারে, রাত 2টায় বা রাত 3টায় বা দুপুর 2টায়, একটা পার্টিকুলার টাইমে, সেটা উইকলি, মান্থলি, ইয়ারলি, একটা নির্দিষ্ট টাইমে যে সকল টাস্কগুলো আপনি দিবেন, সেই জিনিসগুলো আমরা শিখবো হচ্ছে জব শিডিউলিং। হ্যাঁ, এরপর সাধারণত রিমোট শেল, আপনি সবাই জানেন যে রিমোট শেল অর্থাৎ লিনাক্স বা শুধু লিনাক্স না, যে কোনো সার্ভার বা যে কোনো ডিভাইস রিমোটলি সিকিউরলি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমরা ব্যবহার করি SSIs। তো আমরা ক্লায়েন্ট থেকে, অর্থাৎ আমরা উইন্ডোজ হোক লিনাক্স হোক, যে কোনো ক্লায়েন্ট থেকে আমরা সিকিউর শেল ব্যবহার করে, পুটি বা বিভিন্ন থার্ড পার্টি ব্যবহার করে আমরা কিভাবে রিমোটলি লগ ইন করে এই সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি, সেটা আমার লোকাল সার্ভার হতে পারে। এটা টোটাল একদম, এটা অ্যাডভান্স, নট বেসিক। হ্যাঁ, এটা নট বেসিক, একদম টোটালটা অ্যাডভান্স। এখানে আপনার রুট অ্যাক্সেস ডিসেবল করা, ফায়ারওয়াল থাকবে, ফায়ারওয়ালে SSH ব্লক করা, ডিফল্ট পোর্ট চেঞ্জ করা, অর্থাৎ 22 পোর্ট চেঞ্জ করে আপনার সিকিউর পোর্ট অ্যাসাইন করা। তারপর এখানে হচ্ছে পার্টিকুলার আইপি থেকে অ্যালাউ করা, পার্টিকুলার ইউজারকে অ্যালাউ করা। তারপর থাকবে হচ্ছে এসি লিনাক্সের পলিসি অ্যাপ্লাই করা। তারপর থাকবে হচ্ছে আপনার হলো কি বেস লগ ইন। নর্মালি তোমরা পাসওয়ার্ড লগ ইন করি, পাসওয়ার্ড লগ ইনটা পাবলিকের জন্য মোটেও সিকিউর না, অর্থাৎ যখন আপনি কোনো পাবলিক ক্লাউড নিয়ে কাজ করবেন তখন আসলে SSH বাই ডিফল্ট পাসওয়ার্ড লগ ইন অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় যে পাবলিক কি, প্রাইভেট কি, অর্থাৎ কি বেস লগ ইন। হ্যাঁ, যেখানে আমরা
কি লগ ইন ব্যবহার করব, এরকম অ্যাডভান্স ফিচারগুলো এখানে থাকবে। সাথে এসএফটিপি অর্থাৎ এসএফটিপি সিকিউর ফাইল ট্রান্সফার কিভাবে করব, ফাইল রিসিভ কিভাবে করব, এই জিনিসগুলো। হ্যাঁ, এটা নট লাইক খুব সিম্পল, এটা আমরা অনেক সময় সিসকোতে করি জাস্ট কয়েকটা কমান্ড, তো এটা করতে গেলে প্রায় আপনার 1.5 থেকে 2 ঘন্টার একটা সেশন লাগে এসএসএইচ। এবার আমরা শিখব হচ্ছে RECL 8 এর, এটা নতুন আসছে অ্যাডভান্স স্টোরেজ, এটা আগে ছিল না। তো অ্যাডভান্স স্টোরেজ এবং সাথে এনএফএস, এটা নেটওয়ার্ক ফাইল সিস্টেম, অর্থাৎ এটাও ওয়ান টাইম সব সার্ভিস লেভেল আপনার আপনার সার্ভিস আর কি, যেটা আমরা সার্ভারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ নেটওয়ার্ক, হ্যাঁ স্টোরেজ, ওয়ান কাইন্ডস অফ স্টোরেজ। তো আমরা এই এনএফএস কিভাবে করতে পারি আর এনএফএস কিভাবে ক্লায়েন্টের মাধ্যমে আমি অ্যাক্সেস দিতে পারি, আইপি বেসড, হ্যাঁ আইপি বেসড স্টোরেজটা আমরা এখানে এনএফএস এর মাধ্যমে শিখবো। হ্যাঁ, নেটওয়ার্ক ফাইল সিস্টেম। এরপর শিখবো হচ্ছে আমাদের স্ক্রিপ্টিং। এটা আমাদের সিস্টেম অটোমেশনের, হ্যাঁ জি, সিস্টেম অটোমেশনের জন্য আমাদের স্ক্রিপ্টিং, অর্থাৎ আপনি যদি কোনো স্ক্রিপ্ট অর্থাৎ কন্ডিশনাল বেস, কোনো লজিক বেস, কোনো ফাংশন বা ভ্যারিয়েবল বা সিস্টেমের প্রিডিফাইন কোনো যদি প্ল্যান বেস কাজ করতে চান, তো অবশ্যই আপনার লাগবে হচ্ছে স্ক্রিপ্টিং। হ্যাঁ, তাহলে আমরা শিখবো হচ্ছে ব্যাশ স্ক্রিপ্টিং। আমরা ফাইনালি শিখবো হচ্ছে লিনাক্সের সিকিউরিটি। সিকিউরিটিতে 2 ধরনের সিকিউরিটি থাকবে, একটা হচ্ছে ফায়ারওয়াল সিকিউরিটি আর একটা হলো এসি লিনাক্স। ওকে, না ফায়ারওয়ালের নতুন এটা হচ্ছে নাম হলো ফায়ারওয়াল ডি, নতুন আসছে, সেটা হলো ফায়ারওয়াল ডি, আইপি টেবিল দ্বারা ইউজ করা হয় না, এখন হচ্ছে ফায়ারওয়াল ডি। তো এর ফায়ারওয়াল ডি শিখবো, ফায়ারওয়াল ডির মাধ্যমে কিভাবে আপনার পোর্ট ব্লক, কিভাবে সার্ভিস ব্লক, কিভাবে আইপি ব্লক, কিভাবে নেটওয়ার্ক ব্লক, এই জিনিসগুলো আমরা শিখবো। পাশাপাশি এসি লিনাক্স, সিকিউরিটি এনহ্যান্স লিনাক্স, যেটার মাধ্যমে আমাদের বিভিন্ন পলিসি, অ্যাপ্লাই পলিসি, লেবেল, রিলেবেল, পোর্ট রিলেবেল, রুলস রিলেবেল, এগুলো আমরা শিখবো এসি লিনাক্সের মাধ্যমে। এটা আমাদের সিকিউরিটি পার্ট। এবং ফাইনালি আমরা ডেট 21-এ শিখবো হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8 সিস্টেম টিউনিং এবং ট্রাবল শুটিং। এটাও নতুন আসছে, অর্থাৎ একটা সিস্টেম প্রোডাকশনে রান করতে গেলে আমাদের যে সকল বিষয়গুলোর উপর ফলো করতে হয়, যে সিস্টেম তো রান করবেই স্বাভাবিক, কিন্তু তারপরেও ঠিকমতো রিসোর্স ইউজ হচ্ছে কিনা, ঠিকমতো সিস্টেম তার হার্ডওয়্যার সাথে অ্যাপ্লিকেশন ঠিকমতো কাজ করতেছে কিনা, বা রিসার্চের প্রায়োরিটি অনুযায়ী পাচ্ছে কিনা, এই জিনিসগুলো আমরা টিউনিং বা ট্রাবল শুটিং বা মনিটরিং করব। বা লগ দেখে আপনার সিস্টেমে কোনো ড্রাইভার মিসিং কিনা, কোনো ডিভাইস মিসিং কিনা, কার্নেলে কোনো প্রবলেম আছে কিনা, বাগ আছে কিনা, এই জিনিসগুলো আমরা শিখি হচ্ছে সিস্টেম ট্রাবল শুটিং, আপনার টিউনিং। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের 21 ডেজের প্ল্যান। তো আশা করি 21 ডেজ শেষ করার পর আমরা এই বিষয়গুলো ওটা হচ্ছে সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন আলাদা পার্টে। হ্যাঁ, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন না শিখে আসলে সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনে হাত দেওয়া যায় না। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আমার, কারণ আমার সার্ভারের হচ্ছে কাজটা হলো এরকম যে সার্ভারে হলো আমার একটা সার্ভার আপনি আজকে ডিপ্লয় করলেন, এটা 1 থেকে ধরেন 3 বছর চলবে, কিন্তু আপনার যদি এই জিনিসগুলো না জানেন, এইটা না করলে এটা হলো আপনার রুটিন ওয়ার্ক, এটা হলো রুটিন ওয়ার্ক। এই যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন রুটিন ওয়ার্ক, আমরা ওইগুলো যেগুলো আছে সেগুলো সব দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, এগুলো কোনো সমস্যা নেই। হ্যাঁ শিওর, রাইট। তো এখানে আপনাকে এগুলো হচ্ছে রুটিন ওয়ার্ক, আপনার ডেইলি কাজ করতে হবে, আপনি ডেইলি সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে, ডেইলি প্যাচ নিয়ে, আপডেট নিয়ে, আরপিএম নিয়ে, ইউজার নিয়ে, গ্রুপ নিয়ে, হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এই জন্য আমাদের আগে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনটা যারা ভালো বুঝবে তাদের কাছে সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনটা ইজি হয়ে যাবে, হ্যাঁ, বা আপনার যে কোনো সার্ভার। ওকে, তো এই হচ্ছে আমাদের ট্রেনিং প্ল্যান। আর এবার আসেন এক্সাম রিলেটেড। তো আপনি যদি, আমরা তো বলছি যে আমরা এখানে 2টা কোর্সের উপর আমরা এখানে ফোকাস করা হচ্ছে, একটা হচ্ছে আমাদের আরইসিএস, একটা এক্সামের উপর ফোকাস করবো আমরা আরইসিএস, অর্থাৎ রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, যেটা এক্সাম, এটা হচ্ছে বিশেষ করে এখানে হয়তো কোশ্চেন থাকতে পারে যে এই কোর্সটা আমরা পারবো কিনা, না এটা একেবারে বেসিক কোর্স। তো বেসিক কোর্সের ভিতরে, অর্থাৎ এখানে কোনো প্রিরিকুইজিট নাই, তো প্রিরিকুইজিট নাই যেহেতু, সুতরাং আপনি ইজিলি এটাতে জয়েন করতে পারেন, অর্থাৎ যে কোনো ক্যান্ডিডেট জয়েন করতে পারে, তার আগে থেকে কোনো প্রিভিয়াস নলেজ না থাকলেও চলবে। তাহলে যারা টার্গেট অডিয়েন্স, যারা হচ্ছে আরইসিএস এক্সাম যারা দিবে, তো তাদের জন্য এই কোর্সটা। তারপর হচ্ছে লিনাক্স নিউ বাই ইউজার, অর্থাৎ নিউ বাই বলতে যারা লিনাক্সে হাতে খড়ি নিবে, অর্থাৎ লিনাক্স শুরু করবে, ইতিমধ্যে এখনো শুরু করে নাই, তো তাদের জন্য এই কোর্সটা একেবারে বেসিক থেকে। হ্যাঁ,
সফটওয়্যার ডেভেলপার যারা সফটওয়্যার প্ল্যাটফর্মে কাজ করে, লিনাক্সের অনেক কিছু এখন লিনাক্স বেস আপনাকে করতে হয়। তো লিনাক্স অনেক কিছু টেস্টিং বা অনেক টুলস ফ্রি পাওয়া যায়, বা অনেক বাগ ফ্রি, বা অনেক সময় জন্য অ্যান্টিভাইরাস ইউজ করা যেহেতু হয় না, এখানে অনেক অ্যাপ্লিকেশনগুলো স্মুথলি রান করা যায়। আবার অনেক সময় আপনার টুলসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, হ্যাঁ, ওপেন সোর্স টুলসগুলো এখানে রান করা ইজি হয়, এবং রিসোর্স হার্ডওয়্যার রিসোর্স খুব কম ইউজ হয়, তার কম মেমোরি, কম প্রসেস ইউজ। এই ধরনের লিনাক্সের সফটওয়্যার ডেভেলপার দের জন্য আলাদা আলাদা দিন দিন বাড়তেছে আর কি। এই জন্য আর কি সফটওয়্যার ডেভেলপার যারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে বেসিক নলেজগুলো লাগে, বিশেষ করে প্যাকেজ ইনস্টল করা, সফটওয়্যার ইনস্টল করা, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আসলে এখানে আলাপ করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে হচ্ছে সফটওয়্যার ডেভেলপার যারা আছে, তো তাদের জন্য হচ্ছে তাহলে এই কোর্সটা ইফেক্টিভ। এবং এছাড়াও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যারা আপনার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করতেছে, হ্যাঁ, এখন দেখা গেলো যে আমরা সাধারণত সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করতে গেলে যে প্রবলেমগুলো হয়, তার জন্য আমরা কি করি, সাধারণত গুগলে ব্রাউজ করি, রাইট, গুগল বা ইউটিউবে আমরা ইউজ করি, তাই না? তো এখন আমাদের যদি প্রপার আমরা নলেজটা থাকে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে কিন্তু আমাদের বেসিক জিনিসগুলো আমাদের কনসেপ্ট থাকলে হয়। এখন দেখা গেলো যে আপনি ইন্টারনেট পাচ্ছেন না, এখন আপনি গুগলে ইন্টারনেট সার্চ করতেছেন, আসলে এখন ইন্টারনেট আপনি জন্য আপনার তো রাউট চেক করতে হবে, আইপি চেক করতে হবে, কানেক্টিভিটি চেক করতে হবে, তাহলে আমাদের এই জিনিসগুলো আমাকে জানতে হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমার জানতে হবে। হ্যাঁ, যে আসলে এখানে প্রপার ওয়ে, এখানে স্টেপ বাই স্টেপ, এখানে আপনার ইউজার অ্যান্ড গ্রুপ অ্যাডমিনিস্ট্রেশনের এ টু জেড বলা আছে, সিকিউরিটি এ টু জেড বলা আছে, নেটওয়ার্ক এ টু জেড বলা আছে, এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, ওকে, তাহলে এটা হলো আমাদের একটা প্রপার কোর্স ডিজাইন। এখানে কোর্সটা এমনভাবে ফোকাস করা হয়েছে যে দেখেন, এই যে যে কোর্সটা আমি আপনাকে দেখাইলাম, যে কোর্সটা আমরা করলাম, এই কোর্সটা কোনোটার কোনো প্রিরিকুইজিট নাই যে আপনি একটার লাভ দিয়ে অন্যটাতে গেছি, না। আমার যে টপিক্সের যেটা যখন যেখানে মানে যখন শেখা উচিত, যে আমার এখানে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন না শিখে আমি পারমিশন শিখতে পারবো না, আমার ইউজার গ্রুপ না শিখে আমি হচ্ছে কি জন্য এই যে আপনার ক্রন জব রান করতে পারবো না। এখানে প্রত্যেকটা জন্য প্রত্যেকটা প্রিডিফাইন্ড। আমার আইপি ম্যানেজমেন্ট না শিখে আমি আরপিএম ইয়াম নিয়ে কাজ করতে পারবো না, আরপিএম ইয়াম নিয়ে কাজ না করলে আমি এই রেড হ্যাট ভার্চুয়ালাইজেশন নিয়ে কাজ করতে পারবো না। সুতরাং এটা একদম সিকোয়েন্সিয়ালি অর্ডার। তো এই জন্য যে আমরা তো অনেক সময় ধরেন কি অনেক কোর্স করি, যে যে কোর্সে বা ধরেন কি সবকিছু সার্চ করি ইউটিউব থেকে, তাহলে ইউটিউবে আমাদের হেল্প করে, কিন্তু আসলে ইউটিউব থেকে আমরা প্রপার নলেজটা পাই না, কোনটা আমার কখন লাগবে। তারপর 2 নাম্বার হচ্ছে যে আসলে এটার বেসিকটা কি। হ্যাঁ, আমার বেসিক যদি না থাকে, আমার এগুলো এটা হেডেকটা কম হয়ে যায়। আপনার সিম্পল একটা ইস্যু নিয়ে এটা নিয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, তাই না, বা আপনার জানা ছিল না। আমি উদাহরণ দিই, আমি 2008-এ যখন লিনাক্স শেখা শুরু করি, তো শুধুমাত্র পাসওয়ার্ড ব্রেকটাই আমরা জানতাম না। তো পাসওয়ার্ড ব্রেকের জন্য আমাদের সিস্টেমটা নতুন ক্যামেরা সেট আপ দিতে হয়েছে। আমাদের সিস্টেম ইঞ্জিনিয়ার আমাকে জিজ্ঞাসা করলো যে এদাজ আপনি পাসওয়ার্ড ব্রেক করতে পারেন কিনা, বা এখন না ভাই আমি তো জানি না, ঠিক আছে, তো নতুন করে সেট আপ। কিন্তু পরে দেখলাম যখন লিনাক্স শিখতে গেলাম, তখন দেখতেছি যে পাসওয়ার্ড ব্রেক হচ্ছে 2 মিনিটের কাজ, ঠিক আছে। তো এই যে আপনার বেসিক নলেজগুলো যদি থেকে থাকে, বা সিস্টেম ডিফল্ট যে সিকিউরিটিগুলো, ডিফল্ট যে ব্যাকডোরগুলো, বা ডিফল্ট যে পলিসিগুলো, এগুলো আমরা ধরেন কি আমরা ইজিলি শিখতে পারি যদি আমরা প্রপার ওয়েতে কোর্সটা করি। এই জন্য আসলে যে যারা সফটওয়্যার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছে, কাজ করতেছে, আবার দেখা গেলো যে উইন্ডোজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আছে, তার উইন্ডোজের উপর নলেজ আছে, কিন্তু তার হয়তো 1-2টা সার্ভার আছে লিনাক্সে, তার হয়তো উইন্ডোজের নলেজ দিয়ে সে কাজ করতে পারে, কিন্তু লিনাক্সের প্ল্যাটফর্মটার সাথে একটু সে মিলাই নিতে চাচ্ছে, যে আমি উইন্ডোজের ডিএনএস জানি, উইন্ডোজের এফটিপি জানি, উইন্ডোজের মেল জানি, উইন্ডোজের ফাইল সার্ভার জানি, আমি চাচ্ছি যে এটা উইন্ডোজের লিনাক্সে কিভাবে করে, তাই না? তো আমরা তাহলে ইজিলি এই কোর্সটা ফোকাস করে আমরা সেম প্ল্যাটফর্মটা আমরা যেতে পারি। তাহলে হচ্ছে যারা এক্সাম ক্যান্ডিডেট তাদের জন্য এই কোর্সটা, লিনাক্স যারা নিউ বাই যারা হাতে করে নিচ্ছে তাদের জন্য, সফটওয়্যার ডেভেলপারের জন্য, এবং তারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে চাচ্ছে বা কাজ করতে আগ্রহী, তো তাদের জন্য এই কোর্সটা।
আচ্ছা, এরপর আপনাকে বেসিক কি জানতে হবে। হ্যাঁ, আমি জানি যে সবারই মোটামুটি কনসেপ্টটা আছে, তো তারপরেও আমাদের যে বেসিক যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেটা হলো বেসিক কম্পিউটার এবং হার্ডওয়্যার নেটওয়ার্কিং। এটা এই জিনিসটা সবারই আছে, অর্থাৎ আইপি অ্যাড্রেস কি, ম্যাক অ্যাড্রেস কি, ইথারনেট কি, কেবল কি, কানেক্টর কি, নেটওয়ার্ক কার্ড কি। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে বেসিক সবারই থাকে। বেসিক কম্পিউটার অপারেটিং সিস্টেম, এটা আমাকে একটু ভালো করে জানতে হবে, কারণ আমার যদি অপারেটিং সিস্টেমের উপর নলেজ না থাকে, বিশেষ করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমি কোনোদিন দেওয়া শিখি নাই বা জানি না, তাহলে তো আমি লিনাক্স দিদা বুঝবো না, তাই না? যে উইন্ডোজের সফটওয়্যার কি আমি তো জানি না, উইন্ডোজের হার্ডওয়্যার কি আমি জানি না, উইন্ডোজের কন্ট্রোল প্যানেল কি, উইন্ডোজের সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, উইন্ডোজ কিভাবে সেট আপ দিতে হয়, উইন্ডোজে কিভাবে আপনার কি জন্য আইপি কনফিগার করতে হয়, এটা আমি উইন্ডোজে কোনোদিন শিখি নাই। তো সরাসরি তো লিনাক্সে করলে তো আপনি বুঝবেন না, তাই না? তো এই জন্য আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে যদি ভালো নলেজ থাকে, যে উইন্ডোজের ডেস্কটপ অপারেটিং সিস্টেম, আপনার ডেস্কটপটা ভালো চালাতে পারেন, আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারেন, আনইনস্টল করতে পারেন, পার্টিশন বানাতে পারেন, পার্টিশন ফরম্যাট দিতে পারেন, এই জিনিসগুলো করলে আপনি লিনাক্সটা আপনার জন্য ইজি। বেসিক টিসিপি আইপি কনসেপ্ট, টিসিপি আইপি বলতে ধরেন কি এই আইপি অ্যাড্রেস, তারপর পোর্ট, হ্যাঁ পোর্ট নাম্বার, তারপর হলো গেটওয়ে কি, হ্যাঁ রাউটার কি, তারপর সুইচ কি, হ্যাঁ এই জিনিসগুলো, ফায়ারওয়াল কি, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। এগুলো আপনার প্র্যাকটিক্যাল নলেজ দরকার নাই, বাট থিওরি, যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমার ডিভাইস টু ডিভাইস কমিউনিকেট করে, পোর্টের মাধ্যমে কি করে, গেটওয়ের মাধ্যমে কি করে, রাউটার কি করে, ফায়ারওয়াল কি করে, ইন্টারনেট কানেক্টিভিটি কি করে। হ্যাঁ, তো এই রকম বেসিক কনসেপ্টগুলো লাগবে। তো লাগবে হচ্ছে আমাদের সিস্টেম বেসিক ট্রাবল শুটিং স্কিল, লাইক সিস্টেম অন হয় না, বা সিস্টেমের হার্ড ড্রাইভ পাচ্ছে না, সিস্টেমের ওএস ফেল, তো কি কি কারণে, এই সকল বেসিক সিস্টেম ট্রাবল শুটিং স্কিল। কারণ বেসিক লেভেলের সিস্টেম ট্রাবল শুটিং উইন্ডোজ হোক, লিনাক্স হোক, সবগুলোর একই। যে অপারেটিং সিস্টেম যদি ডিস্কে না থাকে কি হতে পারে, আমাদের অপারেটিং সিস্টেম ফেল করছে, বুট ফেল করছে, কি হতে পারে, আমাদের হার্ড ড্রাইভ ফেল করছে, মিস করছে, বা নেটওয়ার্ক ফেল করছে, কি হতে পারে। এই বেসিক কনসেপ্টগুলো আসলে সবারই থাকে। হ্যাঁ, তাহলে আমাদের এই বেসিক কনসেপ্টগুলো আমাদের থাকতে হবে। ওকে, ল্যাবটা আমরা যেহেতু আমাদের এই নেক্সট স্লাইডে আমরা ল্যাব ডিজাইন শিখবো, তো ল্যাবটা আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ল্যাব ছাড়া কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না। এই জন্য এখানে বলা হচ্ছে যে ল্যাবটা এখানে খুবই ইম্পর্টেন্ট, যে লার্ন লিনাক্স উইথ হ্যান্ডস অন ল্যাব। তার মানে আমাদের লিনাক্স যেহেতু ক্লায়েন্ট সার্ভার অপারেটিং সিস্টেম, আমাদের প্রত্যেকটা জিনিস পাই টু পাই এখানে হচ্ছে আমাদের যা শিখবো মোটামুটি এখানে থাকবে হলো 20% থিওরি এবং 80% হলো প্র্যাকটিক্যাল। ঠিক আছে, এই রেশিওতে। এখন এই রেশিওতে আপনি করতে গেলে তো অবশ্যই ল্যাব প্র্যাকটিস করতে হবে, কারণ ইভেন আপনি যখন এক্সাম দিবেন রেড এক্সামটা হচ্ছে ল্যাব বেস এক্সাম, 100% ল্যাব। এখানে কোনো অনলাইন পাবেন না, কোনো এমসিকিউ পাবেন না, তারপর কোনো ওয়েব পাবেন না। হ্যাঁ, সবই হচ্ছে হ্যান্ডস অন, অর্থাৎ পিসিতে বসে বসে এক্সাম দিতে হবে এক্সামিনারের সামনে। তাহলে হচ্ছে লিনাক্সে আপনি হ্যান্ডস অন প্র্যাকটিস করতে গেলে অবশ্যই আপনাকে বাসায় বা আপনার অফিসে হোম ল্যাব সেট আপ করতে হবে। আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, তো অ্যাপ্লিকেশনটা এখন টেস্ট করার জন্য আপনার অবশ্যই লিনাক্স এনভায়রনমেন্ট লাগবে। তো সেক্ষেত্রে আমরা লিনাক্সের তো ল্যাব সেট আপ করতে হবে। আপনার ভেন্ডর সার্টিফিকেশন নিয়ে আপনি যদি প্র্যাকটিস করতে চান, তা ভেন্ডর সার্টিফিকেশন পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে তো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, কারণ প্র্যাকটিস ছাড়া আপনি এখানে মোটেও পাস করতে পারবেন না। এছাড়াও যদি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে চান, আপনাকে খুঁটিনাটি জিনিসগুলো ধরেন কি প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, কারণ যখন স্টুডেন্ট কোশ্চেন করবে তখন নানান ধরনের স্টুডেন্টকে ম্যানেজ করার জন্য নানান ধরনের খুঁটিনাটি আপনাকে কমান্ড জানতে হবে, টেকনিক জানতে হবে, অ্যান্সার দিতে হবে। তো এর জন্য প্রচুর প্র্যাকটিস দরকার। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাসায় ল্যাব সেট আপ দরকার। তো আমরা আমাদের প্রয়োজনে আমাদের একটা ল্যাব ডায়াগ্রাম আছে, তো ল্যাব ডায়াগ্রামের ভিত্তি করে আমরা আমাদের নেটওয়ার্কটা অর্থাৎ এই ল্যাবটা ডিজাইন করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দুইভাবে ল্যাব করতে পারি, দুইভাবে ল্যাব করতে পারি। একটা হলো ভার্চুয়াল ল্যাব। তো এখানে ভার্চুয়াল ল্যাবের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার দেখতে পাচ্ছেন, সেটা হলো মাইক্রোসফট হাইপার-ভি এবং আপনার ভিএমআর ওয়ার্কস্টেশন। তো এইভাবে আমরা ভার্চুয়ালি আমরা ল্যাব সেট আপ করতে পারি। ভার্চুয়াল ল্যাবের সেট আপের কনসেপ্টটা কেমন হবে? ভার্চুয়ালি ল্যাবের সেট আপের কনসেপ্টটা এমন হবে যে এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল মেশিন। তো এই ফিজিক্যাল মেশিন এখানে থাকবে হচ্ছে আমাদের হার্ডওয়্যার, এর উপর থাকবে হচ্ছে আমাদের ওএস, আর ওএস হিসেবে আমরা উইন্ডোজ ব্যবহার করি। আমরা ওএস হিসেবে উইন্ডোজ আমরা ব্যবহার করব।
আর হচ্ছে আমরা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 10 বা এটা একটা ব্যবহার করব। এরপর হচ্ছে আমরা ব্যবহার করব হচ্ছে হাইপারভাইজার। এখানে ব্যবহার করব হচ্ছে হাইপারভাইজার, অর্থাৎ হাইপারভাইজার হিসেবে আমরা দুইটা ব্যবহার করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন একটা হলো হাইপার ভি, আর একটা হতে পারে যে আমরা ব্যবহার করবো হচ্ছে ভিএমআর ওয়ার্কস্টেশন। হ্যাঁ, ভিএমআর ওয়ার্কস্টেশন। তাহলে এটা হচ্ছে হাইপারভাইজার লেয়ার। আর এখানে আমরা ওএস হিসেবে আমরা দুইটা ব্যবহার করতে পারি, একটা হলো উইন্ডোজ 8 আর একটা হলো উইন্ডোজ 10। ওকে, আমরা ম্যাক চাইলে ম্যাকও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এখন হচ্ছেন এই হাইপারভাইজারের উপর আমরা আলাদা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব, অর্থাৎ আমরা অ্যাডিশনাল ভিএম ক্রিয়েট করতে পারি, অর্থাৎ VM1, V2, V3। এর উপর তখন আমরা ওএস দিব, প্রত্যেকটা জন্য ওএস, অর্থাৎ আমরা এখানে রেড হ্যাট দিলাম, এখানে উইন্ডোজ দিলাম, এখানে সেন্টোস দিলাম, এর উপর আমরা অ্যাপ্লিকেশন চালাবো। তাহলে এটা হলো আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তো ভার্চুয়াল এনভায়রনমেন্টে কাজ করতে গেলে অবশ্যই যে আমাদের অর্থাৎ ফিজিক্যালি কিন্তু আমাদের রিসোর্স থাকতে হবে। অর্থাৎ ফিজিক্যালি যদি আমার অ্যাভেলেবেল রিসোর্স না থাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি ভার্চুয়ালাইজেশন এনভায়রনমেন্টে কাজ করতে পারবো না। ফিজিক্যাল রিসোর্স বলতে যে আমাদের হার্ডওয়্যার রিসোর্স, আমাদের অ্যাটলিস্ট 4 GB র্যাম থাকতে হবে, তারপরে সিপিইউ থাকতে হবে হচ্ছে কোর i3 মিনিমাম, হ্যাঁ, কোর i3 মিনিমাম, হ্যাঁ, তারপর হার্ড ডিস্ক থাকতে হবে ধরেন 50 GB। তাহলে এই আপনার রিসোর্সগুলো থাকতে হবে, যে রিসোর্সগুলো আমরা ফিজিক্যাল থেকে এই হাইপারভাইজারের মাধ্যমে কি করব, আমরা ভিএম আলাদা করে ভিএম ক্রিয়েট করতে পারবো, অর্থাৎ V1, V2 এবং V3। অর্থাৎ এগুলো হচ্ছে ভার্চুয়াল কম্পিউটার, একটা ভার্চুয়াল কম্পিউটার। অর্থাৎ এখান থেকে যে 4 GB র্যাম, এখানে আমরা একটা ভিএম এর জন্য আমরা একটা র্যাম দেব হচ্ছে আমরা 2 GB, হ্যাঁ, ভিএম এর জন্য। তারপর সিপিইউ দিব, এখানে ফিজিক্যালি আমরা 4টা সিপিইউ থাকে, আমরা একটা দেব। হার্ড ডিস্ক আমি দিয়ে দেবো হচ্ছে আমার ফিজিক্যালি 50 GB আছে, আমি এখান থেকে 20 GB শেয়ার করে দেবো। হ্যাঁ, তাহলে এই ভিএম গুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল হার্ডওয়্যার থেকে ইউজ করবে, কিন্তু এটা কার মাধ্যমে ইউজ করবে, এই হাইপারভাইজারের মাধ্যমে। আর এই হাইপারভাইজার হিসেবে আমরা কি সেট আপ দেবো, মাইক্রোসফট হাইপার-ভি। এটা উইন্ডোজের সাথে বিল্ট ইন থাকে, অর্থাৎ উইন্ডোজ 10 বা 18 বিল্ট ইন পাবেন। আর অথবা যদি হাইপার-ভি আমরা ইউজ টু না থাকি বা আমাদের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ভিএমআর ওয়ার্কস্টেশন ব্যবহার করতে পারি। তো এখানে আমরা দুইটাই দেখবো, হাইপার-ভিউ দেখবো এবং ভিএমআর ওয়ার্কস্টেশন, দুইটা এডিশনে আমরা দেখবো। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ভার্চুয়াল ল্যাবের কনসেপ্ট। এবার আসেন ফিজিক্যাল ল্যাব। তো ফিজিক্যাল ল্যাবে হচ্ছে, ফিজিক্যাল ল্যাব মানে বলতেছি এখানে ডিরেক্টলি প্রোডাকশনে যেমন ব্যবহার হবে, যে ডিরেক্টলি আমার ওএস থাকবে, অর্থাৎ আমি যদি এখানে ডিজাইন করি যে ফিজিক্যাল ল্যাব, তো লাইক একই জিনিস। তো এই রকম আমার ফিজিক্যালি কি থাকবে, ফিজিক্যালি হচ্ছে হার্ডওয়্যার, এরপর থাকবে হচ্ছে আমাদের রেড হ্যাট, অর্থাৎ RECL8, অর্থাৎ RECL8 বা সেন্টোস 8। এরপর আমাদের থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে আমাদের হার্ডওয়্যার, তারপর প্রোডাকশন, যেভাবে প্রোডাকশন আমরা রান করবে, তারপর রেড হ্যাট 8 বা সেন্টোস 8, তারপরে অ্যাপস। আচ্ছা, অনেক সময় ফিজিক্যাল আমরা ডুয়েল বুট করি। তো ডুয়েল বুট করার জন্য, অর্থাৎ ডুয়েল বুটের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ডুয়েল বুট মানে কি, আমাদের লিনাক্সের পাশাপাশি উইন্ডোজ আমরা যাতে রান করি। তো সেক্ষেত্রে এরকম একই জিনিস আমার থাকবে যে আমরা হার্ডওয়্যারের সাথে, অর্থাৎ এখানে আমাদের হার্ডওয়্যার ঠিকই থাকবে, এখানে আমরা উইন্ডোজ 10, আর এটা হচ্ছে উইনঅ্যাপস। হ্যাঁ, উইনঅ্যাপস। এখানে হচ্ছে রেড হ্যাটের অ্যাপস, অর্থাৎ RECL অ্যাপস, এখানে হচ্ছে উইন্ডোজ অ্যাপ। তো এখানে হচ্ছে ডুয়েল বুট। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আমরা ডুয়েল বুট। হ্যাঁ, ডুয়েল বুট মানে কি, ডুয়েল বুট মানে হচ্ছে এট এ টাইমে যখন উইন্ডোজ থাকবে উইন্ডোজের অ্যাপ্লিকেশন চলবে, লিনাক্স থাকলে লিনাক্সের অ্যাপ্লিকেশন চলবে, এরকম এট এ টাইমে যে কোনো একটা। আর প্রোডাকশনে কিন্তু অবশ্যই সিঙ্গেল বুট, যে প্রোডাকশনে কিন্তু এরকম প্র্যাকটিসের জন্য না, প্রোডাকশন সময় একটা। কিন্তু আমরা যেহেতু হোম ল্যাবে প্র্যাকটিস করবো, তাহলে আমরা যদি আমাদের অ্যাভেলেবেল রিসোর্স যদি কম থাকে, তো সেক্ষেত্রে আমরা এট এ টাইমে সিঙ্গেল বুট চালাতে পারি, অর্থাৎ যখন উইন্ডোজ দরকার উইন্ডোজ, যখন লিনাক্স দরকার লিনাক্স, এভাবে চালাতে পারি। আচ্ছা, আমি জানি এই জিনিসগুলো সবারই আপনার জেনারেল কনসেপ্ট, এখানে আপনাদের কোনো কোশ্চিন থাকার কথা না। ওকে, হ্যাঁ, ভাইয়া হচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে জয়েন করছে, ওনার কথাই বললাম আর কি। ঠিক আছে, ওই উনিও আপনার তো সেশন মিস করছে, তো উনিও আমাদের সাথে রাতে জয়েন করবে আজকে।
আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, তাহলে আমরা এখানে দুইভাবে ল্যাব সেটআপ দেখবো, ভার্চুয়ালিও দেখবো, ফিজিক্যালিও দেখবো। হ্যাঁ, এবং আজকে আমরা এই যে কি জন্য আমাদের হাইপার-ভি মেথডে আমরা এটা দেখবো যে কিভাবে আপনি হাইপার-ভি দিয়ে আপনি ল্যাব সেটআপ করবেন। আচ্ছা, এখন আমি এক্সাম নিয়ে কিছু কথা বলবো যে এক্সাম কেমন, আমরা এক্সামের কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। অর্থাৎ যারা যখন ভেন্ডর এক্সাম দিবেন, আমাদের ভেন্ডর এক্সামের কোশ্চেন থাকে ফার্স্ট পার্টে, অর্থাৎ RCSA পার্টে, রেডার সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, এই পার্টে থাকবে কোশ্চেন থাকবে হচ্ছে 18 থেকে 21টা কোশ্চেন। অল কোশ্চেন আর ল্যাব বেস, সমস্ত কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ল্যাব বেস অফলাইন এক্সাম, ডিউরেশন 2.5 আওয়ার্স। আর এখানে হ্যাঁ না অফলাইন, আর এখানে পাসিং মার্ক হচ্ছে 70%। ওকে, আর 2.5 ঘন্টা 300 মার্কস, 70% পাস। এখন এক্সাম ফি ডিপেন্ড করে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে এক্সাম ফিটা হলো হচ্ছে আপনার $200। হ্যাঁ, US এর ক্ষেত্রে এটা হলো $400, এরকম নির্ভর করে। আবার আপনার ইউরোপিয়ান ইউনিয়নে ওদের শুনলাম আরো বেশি, ওদের মনে হয় $550 এরকম সেম এক্সামটা। হ্যাঁ, আর বাংলাদেশে বা কোনো কোনো দেশে ফ্যাসিলিটি আছে, যেমন আমাদের এশিয়া প্যাসিফিকে ফ্যাসিলিটি আছে যে ফার্স্ট পার্টে যদি আপনি ফেল করেন ফার্স্ট টাইম সেকেন্ড অ্যাটেন্ড করা যায়। হ্যাঁ, এরকম ফ্যাসিলিটি থাকে, সেক্ষেত্রে 25% দিতে হয়। হ্যাঁ, তো এটা বাংলাদেশে ফ্যাসিলিটি আছে, বা ইন্ডিয়াতে এশিয়া প্যাসিফিকে ফ্যাসিলিটি আছে, অন্যান্য দেশে আছে কিনা আমি জানি না। ওকে, তাহলে হচ্ছে এক্সাম রিলেটেড। আর এক্সাম টোটালটা ল্যাব বেস এক্সাম আপনার। এক্ষেত্রে যদি আপনি অফলাইনে অর্থাৎ কোনো এক্সাম সেন্টারে যে দেন, তাহলে হচ্ছে ওইখানে যদি অনেকে এক্সাম দিতে আসে, সেক্ষেত্রে ইনস্ট্রাক্টর বাইরে থেকে আসে নিতে। আর যদি প্রক্টর এক্সাম হয়, তো সেক্ষেত্রে আপনার ইনস্ট্রাক্টর প্রেজেন্ট থাকবে না, বাট লাইভ ক্যামেরায় ওদের সার্ভারে ঢুকে এক্সাম দিতে হয়। হ্যাঁ, টোটালটাই ল্যাব। এই হচ্ছে এক্সাম রিলেটেড কোশ্চেন। আমরা এখানে এক্সামের A to Z অর্থাৎ সিলেবাসে যা আছে A to Z আমরা এখানে ফলো করব। আচ্ছা, আপনি লার্নিং ম্যাটেরিয়ালসে কি কি পাবেন? এখান থেকে পাবেন হলো প্রেজেন্টেশন, PDF, অর্থাৎ যেগুলো আপনাদের এখানে দেখাই পড়াচ্ছি, এগুলো আপনি পাবেন ভিডিও টিউটোরিয়াল। প্রত্যেকটা ক্লাসের আমি ভিডিও রেকর্ড করবো স্টেপ বাই স্টেপ, ভয়েস ভিডিও সব সহ, প্রেজেন্টেশন বা স্ক্রিন সহ আপনি এগুলো পাবেন হচ্ছে ক্লাস লেকচার। আমি প্রত্যেকটা টপিকস পড়াবো, PDF সাথে থাকবে টেক্সট ফাইল, ট্রেনিং ম্যানুয়াল পাবেন। যদি অফলাইনে আপনি শিখেন তাহলে ট্রেনিং ম্যানুয়াল পাবেন, আর ক্লাস সেশন রেকর্ডটা পাচ্ছেন। তাহলে এই রিসোর্সগুলো আপনি পাচ্ছেন। ঠিক আছে, সুতরাং রিসোর্স নিয়ে আপনাদের টেনশনের দরকার নাই, শুধু চিন্তা করবেন যে শিখবেন কতটুকু। ওকে, যদি কোনো কোশ্চিন থাকে বা এই রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে, তাহলে এই কোশ্চিন সম্পর্কে আপনার কোনো কোশ্চিন থাকলে করতে পারেন। হ্যাঁ।